ছুটির দিনেও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছে নানা প্রতিশ্রুতি, আছে পাল্টাপাল্টি অভিযোগও। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। আজ আমরা কথা বলবো, প্রার্থীদের ভাবনা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে আসলে এই ভাবনাগুলো শেয়ার করার জন্য উপস্থিত হয়েছেন স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী তাহমিদ আল মোদাসসির চৌধুরী। পাশাপাশি আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ। আমরা প্রথমেই শুরু করতে যাই তাহমিদ আল মোদাসসির চৌধুরী। আপনাকে প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রচুর ব্যস্ততার মধ্যে প্রচারণার ফাঁকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে শুরু করতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রচারণার আগে থেকেই এক ধরনের বিশ্বাস অবিশ্বাসের একটি প্রশ্ন আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আবার প্রতিটি প্যানেলেই প্রতিপক্ষ প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনছে। সব মিলিয়ে এবারে নির্বাচনটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশাসনের কাছ থেকে আমরা প্রথমেই যদি দেখি যে এখানে আসলে নির্বাচনের আচরণবিধির ব্যাপারে যে ধরনের সতর্কতা থাকা দরকার ছিল বা যে ধরনের স্ট্রিক্টনেস থাকা দরকার ছিল, সে ধরনের স্ট্রিক্টনেস আমরা লক্ষ্য করতে পারি নাই। আমরা প্রথম থেকেই দেখছি যে যখন বিভিন্ন প্যানেলগুলো বিভিন্ন ছাত্র সংগঠন কর্তৃক সমর্থিত প্যানেলগুলো যখন আচরণবিধি ভঙ্গ করা শুরু করে, তখন প্রশাসন সেখানে অনেক বেশি নির্বিকার ছিল এবং তারা সেটাকে এক প্রকার প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি ফজিলাতুন্নেসা মুজিব হলে যখন একদল শিক্ষার্থী তারা লেটে মনোনয়নপত্র উত্তোলন করতে যায়, তখন যখন শিক্ষার্থীরা সেখানে বাধা দেয়, সেখানে প্রশাসন তাদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ যারা করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয় এবং এর মাধ্যমে যারা আসলে নির্বাচন বিধি ভঙ্গ করছে তাদেরকে এক প্রকার উৎসাহ প্রদান করা হয়। এবং তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন বিধি ভঙ্গের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অনেকের মধ্যেই। এবং এটার বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি যে কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে। এখানে প্রশাসনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে, আদৌ প্রশাসনের এগুলো ঠিক করার মতো যোগ্যতা আছে কিনা। আমরা যারা এই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি তাদের জন্য আমি মনে করি যে এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ এবং আমরা সততার জন্যই আজকে বঞ্চিত হচ্ছি এবং আমরা ফেয়ার প্লে গ্রাউন্ডটা হারাচ্ছি, নষ্ট করছি। মায়েদ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। প্রচুর ব্যস্ততা প্রচারণার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। শুরু করতে যাই ঠিক তাহমিদকে যে প্রশ্নটি করেছিলাম সেটি দিয়েই, যে আসলে প্রথম থেকেই একটি বিশ্বাস অবিশ্বাসের অবস্থা বিরাজ করছে। প্রথম থেকে আপনারাও অভিযোগ করছেন, আপনাদের প্রতিপক্ষ প্যানেল থেকে অভিযোগ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, পাশাপাশি আপনাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আছে এবং আপনারাও আচরণবিধি লঙ্ঘন করছে, অন্যরা সেটি বলছেন। এটি আসলে কেন? আসলে নির্বাচনের মধ্যে একটা বড় কর্মযজ্ঞের মধ্যে আসলে এই ধরনের অভিযোগ অনুযোগ থাকবেই আমি মনে করি। কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সহনশীলতা, সেই সহনশীলতাটাই আমাদেরকে এটা সুষ্ঠু ডাকসু বা নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি। আমরা নির্বাচনের প্রস্তুতির পূর্ব থেকেই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আমরা বলেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে যে ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময় থেকেই প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের উপর কিছু অভিযোগ এসেছে এবং এই সব অভিযোগের নানা ব্যাখ্যা আছে, কিন্তু সব ব্যাখ্যার ঊর্ধ্বে সবগুলো ঘটনারই আমি বলতে পারি কোন ঘটনা কী কারণে হয়েছে। কিন্তু এর সব কিছুর বাইরেও আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আমাদের দ্বারা যে নিয়ম ভঙ্গ হয়েছে তার জন্য তো আমরা অবশ্যই অনুতপ্ত। আমরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ জানাই, যদি আমাদের বিপক্ষে কোনো ধরনের স্টেপ নেওয়া হয় আমরা সেটা মাথা পেতে নেব। কিন্তু আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা একটা বড় সংগঠন, অনেক কর্মী এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পরিধিটা অনেক বৃহত্তর পর্যায়ে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্মীদের দ্বারা কিছু ধরনের ভুল ত্রুটি হবেই, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা সেটাকে কোনো ধরনের স্পেস দেব না এবং আমরা নিজেদের সংশোধন করেই নির্বাচনের প্রস্তুতি নিতে থাকব। আপনি
আপনি বলছিলেন একটি গ্রুপকে প্রশাসন আসলে বেশি স্পেস দিচ্ছে বা তাদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, সেই গ্রুপটি আসলে কারা বা কেনই তাদের প্রতি এই ধরনের আসলে বেশি প্রায়োরিটি দেওয়ার কারণ বলে আপনার কাছে মনে হয়? 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নেতা প্রোটোকল দিতে দেখেছেন তার পরিচয় প্রকাশের পূর্বে থেকেই। পরবর্তীতে ছাত্ররাই তার পরিচয় প্রকাশ করে এবং প্রকাশিত হয় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম, এবং তার পরবর্তীতে বিভিন্ন হলে যে ব্যাচ প্রতিনিধির মাধ্যমে হল নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই ব্যবস্থাও শিবিরেই পরোক্ষভাবে শিবিরের নিয়ন্ত্রণেই ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম দিকে এসে সেগুলোকে আংশিক মৌন বৈধতা দেওয়ার চেষ্টা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল শিক্ষার্থীরা তার প্রতিবাদ করে। সেখানে লেভেল একটা ডাকসু নির্বাচনের যে আওয়াজ ছিল সেই আওয়াজের জায়গা থেকে যে ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্ষেত্রে যে হল দখলের যে প্রবণতা, হলে অবস্থান নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতায় বিশ্ববিদ্যালয় ফুয়েল দিয়েছে, মানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ওই নির্দিষ্ট হলে অবস্থান নেওয়ার জন্য সহযোগিতা করেছে। আপনি দেখবেন গভীর রাতে যেখানে মেয়েরা দিনের বেলায় অন্য হলে প্রবেশ করতে পারেন না, সেখানে গভীর রাতে 1টার পরেও একজন শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন, নির্বাচনের প্রার্থী হলে প্রবেশ করে নিজের নির্বাচনের। তিনি তো আসলে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। আমি বলতেছি কিন্তু আপনি না, অন্য ভুলগুলো নিয়ম ভাঙার সাথে এটা কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। মনে করেন আমাকে বলা হয়েছে যে 5 জন নিয়ে আমি কোথাও যেতে পারবো না, কিন্তু আমার তো একটা হলে 10 জন কর্মী আছে, 15, আমাদের 13 জনের প্যানেল আছে। আমি যদি যাই ওইখানে আমার কাছে আসলে ওইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে না, কিন্তু একটা নারী হলে প্রবেশের জন্য কিন্তু প্রশাসনের অনুমতি লাগে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় কিন্তু উমা ফাতেমা সেই নিয়মটা ভঙ্গ করেছেন। সে ক্ষমা চেয়েছে, এই জন্য আমি আলোচনাটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না। আমি চাচ্ছি যে বলছি অনেকেই ভাঙছে। তো আপনার নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরে সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনের বাইরে কিন্তু শতাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী বিধি ভঙ্গ করে তাদের ব্যানার, পোস্টার, ফেস্টুন ঝুলিয়েছেন। তো এই সব চলমান আছেই, কিন্তু আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের পূর্ববর্তী সময় থেকে একটা অংশকে সহযোগিতা করে আসছেন। এবং আমি যদি ছাত্র শিবির সম্পর্কে আরও একটা তথ্য বলি, যে ছাত্র শিবিরের প্যানেলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন রাজাকার বলে সম্বোধন করে ফেসবুক পোস্ট করেন এবং সেই ব্যক্তিকে কিন্তু শিবির তার প্যানেল থেকে সদস্য হিসেবে মনোনয়ন দেয়। এই ধরনের একটা মেজর অকারেন্সের জন্য, মেজর মানে সমস্যার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই প্যানেল বা ওই ব্যক্তির প্রতি ন্যূনতম কোনো স্টেপ গ্রহণ করেনি। তো আমরা তো বলতে পারি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ধরনের জন্য বায়াসড আচরণ করছে। আপনার কাছে আবারও আসবো। তাহমিদ, আপনার কাছে যেতে চাই, এই 5 আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত বিভাজন এবং কাদা ছোড়াছুড়ির যে একটি অবস্থা, সেই কাদা ছোড়াছুড়ির অবস্থা কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এখনও আমরা দেখছি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে কাদা ছোড়াছুড়ির অবস্থা, এটাতে আসলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা বা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেটার সঙ্গে আসলে এটা সাংঘর্ষিক কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে প্রথমত আমি তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কি না এটার উত্তর দেওয়ার আগে আমার কাছে মনে হয় এখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্য কি হবে সেই জিনিসটা বোঝাটা বেশি জরুরি। আমরা ছাত্র সংগঠনগুলোর যে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা নতুন রাজনীতির কমিটমেন্ট ছিল যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখানে আনবো এবং ক্যাম্পাসগুলোতে রাজনীতিটা হবে অনেক বেশি কনস্ট্রাকটিভ, জ্ঞানভিত্তিক, আইডিয়া নির্ভর। সেই জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন মিজারেবলি ফেল করছে এবং এই ছাত্র সংগঠনগুলো আপনি এখনও দেখেন, আপনি যখন ডাকসু বিতর্কটা আনেন তখন কিন্তু যতটা না বিতর্ক হয় আমি স্টুডেন্টদের জন্য কোন ইনোভেটিভ জিনিসটা আনবো, তার থেকে বেশি বিতর্ক হয় আদর্শিক, যে ছাত্র দলের পক্ষে যাবে নাকি সেটা শিবিরের পক্ষে যাবে নাকি সেটা অন্য কারো পক্ষে যাবে। এখানে এই সমস্যা থেকেই আমরা কিন্তু এখন পর্যন্ত বের হতে পারছি না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাগ্যটা আবারও সেই ক্যাম্পাসে মারামারি হানাহানির দিকে যাচ্ছে। এটা পজিটিভ, কিংবা এটা এখন পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিট যে আমরা এটাকে এখন পর্যন্ত টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ করতে পেরেছি। কিন্তু আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে এবং সেখানে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে বা যে ধরনের এক্সপিরিয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যেভাবে ট্যাগিং বা আদারাইজেশন হচ্ছে, সেখান থেকে এটা খুবই স্পষ্ট যে এটা শুধুমাত্র টেবিল টকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এটা আস্তে আস্তে হানাহানির দিকে যাবে। এবং তখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কেন আসলে এখানকার যে স্টুডেন্টরা আছে তারা রাজনীতি ভয় পায়। আমরা শুরু থেকেই 5 আগস্টের পর থেকেই আমাদের একটা নতুন মটো ছিল, একটা জায়গা ছিল যে আমরা রাজনীতিটাকে কেমন করব, কিভাবে সাজাবো, কিন্তু সেই জায়গা থেকে আমাদের রাজনীতিটা হয়ে গেছে শুধুমাত্র প্রতিহিংসার, যে আমরা কিভাবে অন্যকে অ্যাটাক করব, কিভাবে অন্যকে ঘায়েল করব, আমার কনস্ট্রাকশনটাই নাই।
তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এবং যখন এই সমস্যাটা থাকবে তখন সেখানে আসলে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়াটার জায়গাটা অটোমেটিক তৈরি হবে। কারণ আপনার ক্যাম্পাসে যখন আসলে কেওয়াজ থাকে, সেই কেওয়াজটাকে যে কেউ সুযোগ নিতে পারে, শুধুমাত্র আপনাকে তার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে যখন সময়টা আসবে তখনই আমি এখানে ঢুকবো। এবং অলরেডি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তাদের সমর্থিত একটি প্যানেল দেওয়া হয়েছে, এবং সেই প্যানেলে স্বতন্ত্র হিসেবে ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে প্রত্যেকটা পদেই বিভিন্ন ক্যান্ডিডেট আছে। তো আমরা এখন পর্যন্ত সেই ডিসকাশনেই যাইতে পারিনি যে আসলে এখানে কারা কারা এরকম হতে পারে, বা আমাদের এখানে যারা প্রার্থী হয়েছে তাদের ব্যাপারে যে আমাদের রিগোরাস স্টাডি থাকা দরকার ছিল, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার জানা দরকার ছিল, সে ব্যাকগ্রাউন্ডগুলো পর্যন্ত আমরা জানতে পারছি না। কারণ আমরা হচ্ছে শুধুমাত্র এরকম কিছু ডিবেটের মধ্যে এখন যারা ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীগুলো আছে তাদের মধ্যকার কিছু সিলি বিষয় নিয়ে আমরা হচ্ছে তর্ক বিতর্কে যুক্ত আছি। এবং এটার কারণে একদিকে যেমন স্টুডেন্টরা তাদের যে রাইটসগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার ছিল, স্টুডেন্টদের জন্য আমি কি নতুন ইনোভেটিভ জিনিস আনতে পারছি সেগুলো নিয়ে কথা বলা দরকার ছিল, সেগুলো নিয়ে আমি কথা বলতে পারছি না। আমার কথাটা শুধুমাত্র ওই একটা ডিবেটের মধ্যেই থেকে যাচ্ছে, একটা বাইনারির মধ্যেই থেকে যাচ্ছে, আমি কি অমুক দল না তমুক দল, এর মধ্যেই থেকে যাচ্ছে। তাহমিদ, আপনার কাছে আবার আসবো। আমি একটু মায়েদের কাছে যেতে চাই। মায়েদ, তাহমিদ যেটি বলছিলেন আসলে আপনাদের ট্যাগিং এবং ফ্রেমিং এর কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে কিনা, এবং আপনারা তাদেরকে কেনই বা আসলে এই সুযোগটি দিচ্ছেন ট্যাগিং ফ্রেমিং করে? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে ধরনের চরিত্র ধারণ করে, চিন্তা লালন করে, সেই লালনের জায়গা থেকে আমাদের আদর্শ নিয়ে কথা বলতেই হয়। আদর্শ ব্যতীত আমরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত এবং ভবিষ্যৎকে পর্যালোচনা করতে পারি না, আমরা ভবিষ্যতের ডেস্টিনেশন বা গন্তব্য নির্ধারণ করতে পারি না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদর্শিক আলোচনা চলবেই। আদর্শিক আলোচনা যারা চাইবে না তারা, আমি মনে করি যে একটা নির্দিষ্ট চিন্তাভাবনা ধারণ করে যাদের অতীত কলঙ্কিত বা কলুষিত, তারাই চাইবে না যে অতীত নিয়ে আলোচনা হোক বা তাদের আদর্শ বা চেতনার শিক্ষার্থীরা জানুক। দেখেন, আপনার 10 জন প্রার্থী নির্বাচন করবে, সেই 10 জন প্রার্থীর সবাই বলবে যে আমি ভালো কাজ করব। ঠিক আছে যে কেউ কতটা গভীরভাবে কোনো বিষয় পর্যালোচনা করে তার ভবিষ্যৎ নির্ধারণ করছে বা চিন্তাকে উপস্থাপন করছে একটা বিষয়, কিন্তু এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যে আসলে আমি ভুলে গেছি যে আমার প্রশ্ন কি ছিল। ফ্রেমিংটা আসলে কেন করছেন, আসলে বিভাজনটা করে আসলে কেন তৃতীয় পক্ষকে সুযোগটা দিচ্ছেন সেই স্পেসিফিক? আমিও অতীত নিয়ে বলতেছিলাম যে অতীত নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা আমার মধ্যে থাকবেই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবং ক্যাম্পাস একটা প্রগতিশীল চরিত্র লালন করে। সেই প্রগতিশীল চরিত্র নিয়ে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অবশ্যই আমাদের আলোচনা করতেই হবে অতীত নিয়ে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ অতীতে ট্যাগিং করেছে, এবং আমরা বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ বিদ্যমান আছে সেখানে গণতান্ত্রিক পরিবেশে আমরা সবাই উন্মুক্তভাবে রাজনীতি করছি, কিন্তু অনেকেই নিজেদের পরিচয় প্রকাশ না করেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই কারণে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, তাদের অপরাধগুলো শিক্ষার্থীরা চিহ্নিত করতে পারছে না। অনেক শিক্ষার্থী, আপনি অনেকের কাছে প্রশ্ন শুনবেন যে আসলে আপনি যে ওই দল করেন তো আমি বুঝতে পারি না, কিন্তু আপনি কিন্তু একটা দলের পক্ষে সার্ভ করছেন, কিন্তু সে নাম প্রকাশ করছে না, তো আবার কমিটিও প্রকাশ করা যাচ্ছে না বিভিন্ন সংগঠনের। তো এইসব কারণে আসলে সমস্যা আছেই। সুতরাং এটা ট্যাগিং না বললেও একটা মানুষের মধ্যে ধারণা আছে। কিন্তু আমি মনে করি যে এখন আর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে যে সচেতনতা আছে, সেই সচেতনতার জায়গা থেকে ক্যাম্পাসের ট্যাগিং রাজনীতির মাধ্যমে কাউকে দমন পীড়নের কোনো সুযোগ নেই। আপনার কাছে আসবো। তাহমিদ, আপনার কাছে একটু যেতে চাই। আপনি একটি ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আপনাদের ছাত্র সংগঠনের একটি প্যানেল রয়েছে এবং আপনি স্বতন্ত্রভাবেও আসলে নির্বাচন করছেন সবশেষ, এবং আপনার পদে আপনাদের সংগঠন করাই আসলে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই জায়গা থেকে আপনার নির্বাচিত হওয়াটা কতটা চ্যালেঞ্জ হবে এবং কেন আসলে ভোটাররা আপনাকে বেছে নেবে? আচ্ছা, আমি এই উত্তরটা দেওয়ার আগে একটু মায়েদের কথায় আসি। আমি যখন বলি যে আসলে এখানে আমার আদর্শিক ডিবেটটা থাকবে কি থাকবে না, বিষয়টা আসলে এখানে না। আদর্শিক ডিবেট অবশ্যই থাকবে, এবং আপনার একটা নির্দিষ্ট আদর্শ থাকবে, নির্দিষ্ট আদর্শ কেন্দ্রিক আপনি রাজনীতিটা করবেন। কিন্তু যখন একটা বিশ্ববিদ্যালয়ে আপনার কাছে স্টুডেন্টদের রাইটসের থেকে আপনার অন্যের আইডিওলজিটা ডিবাং করাটা, যখন আপনার পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়াটা আপনার কাছে মেইন প্রায়োরিটি হয়ে যায়, তখন আপনার আদর্শ নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আপনার আদর্শ যদি হয় অন্যকে ট্যাগিং করা, ফ্রেমিং করা, তাহলে আপনার আদর্শকে আমি অবশ্যই বলবো যে এই আদর্শ আপনাকে ছাড়তে হবে, এই আদর্শের রাজনীতি আপনারা ছাড়তে হবে। তো এখানে আসলে যে ডিবেটটা তারা শুরু করেছেন, সেই ডিবেটের এন্ডিংটা কোথায় হবে এটা তারা জানেন না। সমস্যাটা এখানে, এবং এইটার পরিণতি যে ক্যাম্পাসে আমরা যেটা দেখেছি যে
বিগত সময়গুলোতে ক্যাম্পাসে আসলে হানাহানি মারামারি কাটাকাটি ছাড়া আর অন্য কিছু ছিল না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা রাজনীতিকরণ বলতে এমন একটা জায়গা চিন্তা করে যে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা কাজ না, শুধুমাত্র রাজনীতিটাই কাজ। আমাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, এই ছাত্র রাজনীতি থাকা উচিত, কিন্তু সেই ছাত্র রাজনীতিটা শুধুমাত্র জাতীয় রাজনীতি কেন্দ্রিক হওয়া উচিত না। এখানে আপনার বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে শিক্ষার সংস্কার গুণগত পরিবর্তন থেকে শুরু করে আরও অনেকগুলো বিষয় নিয়ে রাজনীতি হতে পারে, এটাই হচ্ছে আমাদের ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত পরিষ্কার না। সমস্যাটা এখানে। এর পরবর্তীতে আসি যে দেখেন, আমি একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং এখনও আছি, সামনে থাকবো কিনা সেটা জানি না, বাট এখনও আছি। এই সংগঠনে যুক্ত থাকা অবস্থায় আমি এখানে আসলে স্বতন্ত্র নির্বাচন করছি। এখানে আমাদের সংগঠন থেকে সদস্য সচিবের একটা বিবৃতির মাধ্যমে এটা পরিষ্কার করা হয়েছিল যে এই জায়গায় সংগঠনের একটা ফ্লেক্সিবিলিটি আছে যে আমরা দাঁড়াতে পারবো। তো এখানে আমি কেন নির্বাচিত হব এটা আসলে অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীদের উপরে। তারপরেও আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত কাজ আছে, যে কাজগুলোর ভিত্তিতে আমি বলতে পারি যে কেন শিক্ষার্থীদের আমাকে চয়েস করাটা উচিত। আমার যেমন এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে একজন স্টুডেন্টের যে কাজগুলো করা দরকার সে কাজগুলো করার অভিজ্ঞতা আছে। আমি গবেষণার সাথে যুক্ত ছিলাম, সে গবেষণার অভিজ্ঞতা আছে। একই সাথে আমি বিতর্কে ছিলাম কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে, সেটার সাথে আমি জড়িত ছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন পর্যায়ে রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু অ্যাচিভ করতে পেরেছি। তো এই জায়গাগুলো যেমন আমার আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই যে হচ্ছে আওয়ামী বিরোধী যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলনগুলোতে কখনো আমি জোটের ব্যানারে, কখনো হচ্ছে আমাদের নোয়াখালী কেন্দ্রিক যেহেতু ছিলাম, তো সেখানে বিভিন্ন দলের ব্যানারে হচ্ছে আমার আন্দোলন করার সুযোগ হয়েছে। এর পরবর্তীতে ইভেন বিএনপির ব্যানারে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে। তো ইভেন আবার 2018-তে যখন নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনগুলোতে আমি অংশগ্রহণ করেছি, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। তো একজন শিক্ষার্থী হিসেবে একাডেমিক রেজাল্ট এবং একাডেমিক্স, তারপর হচ্ছে ধরেন গবেষণা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এই জায়গাগুলোতে যেমন আমার অভিজ্ঞতা আছে, তেমনি আমার রাজনৈতিক বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামগুলো, সেই সংগ্রামগুলোতে অংশগ্রহণ করার অভিজ্ঞতাটা আছে। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে আসলে একটা স্টুডেন্ট যখন সে পড়ালেখা করতে চায়, তার কি কি সমস্যাগুলো তাকে ফেস করতে হয়, যখন সে গবেষণা করতে যায় তখন তাকে কি কি প্রবলেমগুলো ফেস করতে হয়, এই সমস্যাগুলো আমি জানি। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টকেই তারা বলতে পারবে না যে আসলে গবেষণা করার জন্য তার হচ্ছে কোন কোন ওয়েবসাইটের অ্যাক্সেসগুলো লাগবে, কোন কোন জার্নালের অ্যাক্সেসগুলো লাগবে, তাকে গবেষণা করার জন্য কোন কোন সফটওয়্যারগুলোর অ্যাক্সেস লাগবে। সেই প্রিমিয়াম অ্যাক্সেসগুলো নর্মালি বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে, উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলো প্রোভাইড করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেল আইডি দিয়ে আপনি খুব একটা বেশি অ্যাক্সেস পাবেন না। এবং এই সমস্যাগুলা বোঝা বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কি কি প্রবলেম ফেস করে, এই প্রবলেমগুলো বোঝাটা আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি। যে প্রবলেমগুলোর সাথে আমি সরাসরি সাফারার, এবং যে প্রবলেমগুলো আমি বুঝি, সেই জায়গা থেকে আমি মনে করি যে স্টুডেন্টরা যদি আমাকে সিলেক্ট করে, আমি তাদের এই প্রবলেমগুলো সলিউশনের জন্য একটা পলিসি দিতে পারবো এবং একটা রূপরেখা দিতে পারবো যে কিভাবে এই সমস্যাগুলো থেকে তারা উত্তরণ করতে পারবে। থ্যাংক ইউ। মায়ের আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারা আপনাদের একটি স্লোগান খুব বেশি প্রচলিত যে আমি মায়ের ভাই 90-এর মতো জিততে চাই। এই যে আপনারা 90-এর মতো জিততে চান, আমরা তো দেখতে পেরেছি 90-এর ডাকসুর পরে দীর্ঘ সময় ডাকসুটি বন্ধ ছিল। এটি একটি প্রশ্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে আছে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে যে ডাকসুতে যারা নেতা হন তারা জাতীয়ভাবে হয়তো পরিচিতি লাভ করেন, কিন্তু শিক্ষার্থীদের যে সমস্যা সমাধানের কথা বলে তারা ভোট নেন, ম্যান্ডেট পান, সেই সমস্যাগুলো তো তারা সমাধান করেন না। আপনারা এবার কতটুকু এক্সেপশনাল হবেন, এবং এক্সেপশনাল হবেন যে সেটার নিশ্চয়তাটা আসলে কোথায়? প্রথমত যে 90 নিয়ে যেটা বলেছেন সেটা আমি উত্তর দিতে চাই যে 90-এর পূর্ববর্তী যে ডাকসু হয়, সেই ডাকসুতে জাতীয়তাবাদী ছাত্রদল হল সংসদের প্যানেলগুলিতে ব্যাপক আকারে জয়লাভ করে, কিন্তু কেন্দ্রীয় প্যানেলে মূল ধারার পদগুলিতে জয়লাভ করতে পারেনি। পরবর্তী 90-এর ডাকসুতে ছাত্রদল কেন্দ্রীয় এবং হল সংসদে ব্যাপক ভূমিধস বিজয় লাভ করে। সেই সময় ছাত্র শিবির, ছাত্র সমাজ তারা নিরাপদ আমাদের যে শিক্ষার্থীদের যে কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টের মাধ্যমে তারা অবৈধ বলে ঘোষিত হয়, এবং ছাত্রলীগ বা বাম সংগঠনগুলো সেই সময় এতটা দুর্বল অবস্থায় ছিল যে ছাত্রদল এককভাবেই পুরো ক্যাম্পাসে সবচেয়ে বড় জনপ্রিয় দল ছিল। এবং ক্যাম্পাস প্রশাসন নানা সময় 90 পরবর্তী সময় ডাকসু আয়োজনের চেষ্টা করলেও সেই সব সংগঠনের বাধার কারণে আবার এগোতে পারেনি। কিন্তু বড় সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সেই দায় ছিল, কিন্তু ডাকসু আটকানোর সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সম্পর্কই ছিল না।
জাতীয়তাবাদী ছাত্র দলের জনপ্রিয়তায় ভীত সন্ত্রস্ত হয়ে অন্যান্য সংগঠনগুলো সেই ডাকসুকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। যদি নির্বাচন হতো তাহলে এককভাবে জাতীয়তাবাদী ছাত্র দল যে জনপ্রিয়তা পেত, আপনি সেই সময় ডাকসু হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের মেম্বার পদে আপনি শহীদুদ্দিন চৌধুরী এনি, রকিবুল ইসলাম বকুল সহ আরও অনেক বড় বড় নেতার নাম শুনবেন যারা ওই সময় এখনও বিএনপিকে লিড করছেন। তারা কিন্তু হল সংসদে এবং কেন্দ্রীয় প্যানেলে নির্বাচিত ছিলেন। তারা যদি পরবর্তী ডাকসুতে সুযোগ পেতেন তাহলে তারাও কেন্দ্রীয় ডাকসুর ভিভিজিএস হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ছিলেন। আপনি তাদের সমমানের কোনো নেতা প্যারালাল কোনো ছাত্র সংগঠনে দেখবেন না। তারা জাতীয় নেতা হয়েছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন, সেটি তো অবশ্যই একটি ইতিবাচক দিক। কিন্তু শিক্ষার্থীদের সমস্যাটি তো আসলে সমাধান আর হয় না, সেই সমস্যা চক্রেই সেটি ঘুরতে থাকে। আমি এটা বলতেছি না, আমি বলতেছি যে তারা যে পরবর্তী ডাকসু, যদি 90 পরবর্তী ডাকসু হতো তাহলে কি হতে পারতো, ছাত্রদল বাদে আর কোনো সংগঠন কতটা জয়লাভ করতে পারতো, তাদের অবস্থান কতটুকু ছিল, আমি এটা নিয়ে বলছি, অন্য কিছু বিষয় না। তার পরবর্তীতে আপনি যে বললেন যে আমরা কি সমাধান করব, আমরা মনে করি যে আমরা 5 আগস্ট পরবর্তীতে আমরা যে রাজনীতি করেছি, শিক্ষার্থীদের কাছে গিয়েছি, আমরা একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। ডাকসুতে আমাদের ছাত্র প্রতিনিধিদের ক্ষমতা অত্যন্ত কম এবং সেখানে প্রধান হচ্ছেন উপাচার্য মহোদয়, তার নিয়ন্ত্রণাধীন পুরো ডাকসু। সেখানে বলতে গেলে তাদের কাছে কোনো পাওয়ারই থাকে না, সুতরাং তারা যে পরিবর্তন নিয়ে আসবে সেই সুযোগ কিন্তু কম। ছাত্রদল তার সংস্কার প্রস্তাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিল যে ডাকসুর সভাপতি নির্বাচিত কাউকে বসানো উচিত, যার মাধ্যমে ডাকসুর ছাত্র প্রতিনিধিরা ক্ষমতায়িত হবে। অন্য কোনো সংগঠন এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। তার মানে আমরা বলতে পারি যে ডাকসুকে শক্তিশালী করে শিক্ষার্থীদের অধিকার আদায়কে প্রায়োরিটি দেওয়ার জন্য যে চিন্তাভাবনা, সেটা ছাত্রদল অবশ্যই লালন করছে এবং আমাদের ম্যান্ডেটগুলোর মধ্যে একটা আছে অবশ্যই যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ডাকসুর কাঠামো পরিবর্তন করে সেইখানে নির্বাচিত প্রতিনিধিকে ডাকসুর প্রধান এবং শিক্ষার্থী প্রতিনিধির হাতে প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে আসার জন্য আমরা কাজ করব। আচ্ছা, আমি একটু তাহমিদ আপনার কাছে যেতে চাই। আপনি গবেষণা সহ নানা দিকগুলো বলছিলেন। আসলে প্রধান যে সমস্যা, যদি মৌলিক সমস্যাগুলো কথা বলতে যাই, আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর সেই সমস্যাগুলো রয়ে গেছে। যদি ছোট্ট করে একটু সংক্ষেপে বলতেন যে আসলে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের কি প্রয়াস থাকবে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার আসলে মূল খুঁজতে গেলে আপনাকে অনেক ভেতরে যেতে হবে। আমি মৌলিক সমস্যাগুলো বলছি যেগুলো। মানে মৌলিক সমস্যা বলতে আসলে এখানে অনেক কিছু বোঝায়। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের তার মৌলিক কাজ তো হচ্ছে কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করা। এখন কোয়ালিটি এডুকেশন কেন প্রোভাইড করা পসিবল হয় না, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে শিক্ষক রাজনীতিতে যাইতে হবে, শিক্ষক নিয়োগ কিভাবে হয় সেদিকে যাইতে হবে, কীভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনিক নিয়োগগুলো হয় সেদিকে যাইতে হবে। এই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে আসলে ডাকসুর যারা প্রতিনিধিরা আছে তাদের কি সেই এখতিয়ার আছে কিনা, এটা একটা কোয়েশ্চেন। এরপরে ধরেন আপনি যদি আরও কিছু বেসিক প্রবলেমের দিকে যান তাহলে এখানে আবাসন সমস্যা থেকে শুরু করে হলের সিট সমস্যা, খাবারের সমস্যা, অন্যান্য অনেকগুলো সমস্যা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যেখানেই হাত দেন সেটা সমস্যা এবং এই সমস্যাগুলো আসলে একদিন দুদিনে না, কিন্তু গত 100 বছরে তৈরি হয়েছে এবং এই সমস্যাগুলো আসলে আরও বাড়তেছে। আপনি ডাকসুটা দেবেন সামনে, আরও কিছু প্রবলেম অ্যাড হবে। আগের প্রবলেমগুলো আসলে সলভ হয় না, সলিউশন হয় না। কারণটা হচ্ছে এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য কোনো বেটার পলিসি নাই, যেমন তেমনি হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রশাসনের ঠিকমতো সদিচ্ছা নাই। বিশ্ববিদ্যালয়টাকে আসলে বানানোই হয়েছে অনেকটা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তাদের একটা আবাসস্থল হিসেবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা না বেশি স্টুডেন্টদের জন্য হল আছে, তার থেকে বেশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য ভবন আছে, আবাসিক ভবন আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্টুডেন্টদের জন্য আবাসিক ভবন না করে, তাদেরকে এখানে থাকার জন্য সুব্যবস্থা না করে, এখানে কেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় বড় দালান অট্টালিকা আপনি তৈরি করবেন? কেন হচ্ছে এটার ভিতরে শিক্ষকদের বাচ্চারা, কর্মকর্তা কর্মচারীদের বাচ্চারা এখানে খেলবে? কেন এখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকার মতো এনাফ জায়গা পাবে না? আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে থাকার জন্য তাদেরকে হচ্ছে নীলক্ষেত, নিউ মার্কেটের এইদিকে তাদের জন্য ভবন করে দেওয়া হচ্ছে, হোস্টেল করে দেওয়া হচ্ছে, কিংবা কাউকে আরও দূরে পাঠানো হচ্ছে, হাজারীবাগের দিকে নতুন করে হোস্টেল করা হচ্ছে, হল করা হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখেন আপনি, এখানে কিন্তু এখনও এনাফ স্পেস আছে, এখানে এখনও হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় বড় আবাসন করা হচ্ছে। তো এখানে যা প্রবলেম, সেই প্রবলেমটার আপনি যদি মূল ধরতে যান, তো মূলটা হচ্ছে আমাদের একদম গোড়ায়। এখানে হচ্ছে আপনার প্রথমে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক রাজনীতি, এই বিষয়গুলো আপনাকে ডিল করতে হবে। আপনাকে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক রাজনীতিতে হচ্ছে মানে শিক্ষক নিয়োগ হচ্ছে স্বচ্ছতা আনতে হবে। প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে যেখানে কি আসলেই রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় এখানে ভিসি নিয়োগ দিবেন, প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিবেন, এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। যেমন হচ্ছে মায়ের শুরুতেই বলছিলেন যে এখানে ভিসি কিভাবে আসছে, কে তাকে প্রোটোকল দিয়েছে। তো কথা হচ্ছে মানে এই একজন ভিসিকে কেন একটা ছাত্র সংগঠনের নেতা প্রোটোকল দিবে?
একজন ভিসিকে কেন ছাত্র সংগঠন সাপোর্ট দিবে, কিংবা একজন ভিসির বিরুদ্ধে যখন আন্দোলন হবে কেন ওই ছাত্র সংগঠন তাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াবে। তো সমস্যাটা হচ্ছে এখানে। তো আপনি যদি এই প্রবলেমগুলো সলভ করতে না পারেন তাহলে আলটিমেটলি। ধন্যবাদ আপনাকে। মায়ের আপনার কাছে সবশেষ ছোট্ট করে একটু জানতে চাই, এই যে মৌলিক সমস্যাগুলো, আবাসন সমস্যা, পাশাপাশি মানসম্মত খাবার নেই, স্টুডেন্টদের যে নানা যে মৌলিক সমস্যাগুলো, সেগুলোর ব্যাপারে আপনাদের আসলে ভাবনাকে একটু ছোট্ট করে যদি। আমরা গতকালকে আমাদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছি এবং পুরো ইশতেহারের মধ্যে আপনি দেখতে পাবেন জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে দেখতে চায় তার একটি পূর্ণ প্রতিফলন ঘটেছে। এবং আমরা গবেষণা থেকে শুরু করে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, পরিবহন সমস্যা এবং ডাকসু সর্ব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়েরকে একটা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। এবং সেই তাগিদেই প্রথমে আবাসন সমস্যা, মৌলিক যে সমস্যা আবাসন এবং খাদ্য, এই দুটো সমস্যাকে সমাধান করা উচিত। তার সাথে পাশাপাশি একই সময়ে আমাদের প্যারালালি গবেষণা খাতকে এবং শিক্ষার মানকে উন্নত করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়ন এবং শিক্ষক নিয়োগ এই দুটো বিষয় খুবই আলোচিত বিষয়। আমাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি অনেকটা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় এবং আমাদের যে শিক্ষক আছেন তাদের পারফরমেন্স মূল্যায়নের কোনো সুযোগ শিক্ষার্থীদের হাতে নেই। তো আমরা এই দুইটা বিষয় চালু করতে চাই দ্রুততম সময়ে, যাতে শিক্ষকদের শিক্ষার মান নিশ্চিত করা যায়। এর পাশাপাশি আমরা গবেষণা খাতগুলোকে আরও শক্তিশালী করার মাধ্যমে আমাদের যে অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র আছে সেগুলোকে চালু করতে চাই। সেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ইনভলভ করার মাধ্যমে গতিশীল গবেষণা প্রক্রিয়া চালু করতে চাই, যার মাধ্যমে একাডেমিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যেতে পারবো। আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের যে রূপরেখা আছে, 10 দফা কর্মসূচি আছে সেগুলো পর্যালোচনা করবেন এবং তার মাধ্যমে কতটা যৌক্তিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক উন্নত একাডেমিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করা সম্ভব তার যৌক্তিকতা মূল্যায়ন করবেন এবং তাদের মতামত 9 তারিখ প্রণয়ন করবেন। ধন্যবাদ আপনাকে তানভীর আল হাদি মায়েদ, ধন্যবাদ তাহমিদ আল মুদাসসির চৌধুরী। দর্শক, আমরা আজকে দুজন প্রার্থীর ভাবনা এবং প্রতিশ্রুতির কথা শুনছিলাম। অন্য কোনো দিন অন্য প্রার্থীদের ভাবনা নিয়ে শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।